প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আউয়াল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ। তোমরা অবগত আছো যে আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে হিসাব সমীকরণ এবং জাবেদা সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম, এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসেও অর্থাৎ আজকেও আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। সেই কথার আলোকে আজকে আমি তোমাদেরকে একটি সমস্যা সমাধান করে দিচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি উপভোগ করবে। তো আমরা এখন প্রশ্নে যাচ্ছি। তোমরা দেখো, এখানে একটি উদাহরণ আমি নিয়েছি, 14 নম্বর উদাহরণ। জনাব রশিদ 2016 সালের 1 মে তারিখে নগদ 1,50,000 টাকা এবং 50,000 টাকা যন্ত্রপাতি এবং 40,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তিনি 2016 সালের মে মাসে আরও কিছু লেনদেন সম্পন্ন করেছেন। প্রথমত, মে মাসের 3 তারিখে নগদে পণ্য ক্রয় করেছেন 15,000 টাকা এবং ভ্যাট প্রদান করেছে 5%। মে মাসের 5 তারিখে অগ্রণী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা দিয়ে। 7 তারিখে নিজস্ব জমি বিক্রয় করে 60,000 টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠালেন। 9 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকার এবং এর বহন খরচ প্রদান করা হলো 500 টাকা। এইভাবে এখানে মে মাসের কতগুলো লেনদেনের তথ্য দেওয়া আছে। আমাদেরকে করতে হবে কি, প্রথমত ক নাম্বারে যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে ঘটনাগুলোর কথা উল্লেখ আছে সেখান থেকে যে ঘটনাগুলো লেনদেনের অন্তর্ভুক্ত নয় সেগুলোর যোগফল আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা প্রথমত ক সমাধান করি, দেখি এখানে কোনটা কোনটা লেনদেনের অন্তর্ভুক্ত নয়। প্রথমে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা, এটা নগদে ক্রয়, সুতরাং এটা অবশ্যই লেনদেন, এটা আসবে না। অগ্রণী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এটাও আসবে না, কারণ এতে টাকার আদান প্রদান হয়েছে। তিনি নিজস্ব জমি বিক্রয় করে 6 লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠালেন। এখানে খেয়াল করে দেখো, তিনি জমি বিক্রি করেছেন নিজের, কারবারের নয়। বিদেশে পাঠিয়েছেন কাকে? ছেলেকে, অর্থাৎ এটাও কারবারের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং এই ঘটনাটি লেনদেন নয়। তাহলে এটা আমি যা খুঁজতেছি, অর্থাৎ যেগুলো লেনদেন নয় তার তালিকাতে এটা আসবে। তাহলে আমরা এখানে দেখি কি লিখেছেন তারা। নিজস্ব জমি বিক্রয় করে ছেলেকে বিদেশে পাঠানো 6 লক্ষ টাকা। ওকে, দেখি পরবর্তীতে আর কি কি আছে। 9 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো, এটা লেনদেন। পণ্য বিক্রি করা হলো, এটাও লেনদেন। ব্যাংক থেকে 2,000 টাকা আদান প্রদান চিন্তাই হলো, এটাও লেনদেন। টেলিফোন বিল 12,000 টাকা, গ্যাস বিল এত টাকা, এটা লেনদেন। অগ্রণী ব্যাংকে ব্যবসায়ের প্রয়োজনে 6 লক্ষ টাকা ঋণের আবেদন করলেন। এখানে দেখো 23 তারিখে তিনি আবেদনটা করেছেন ব্যবসায়ের প্রয়োজনেই, কিন্তু তিনি এখনো ঋণের টাকা পাননি। যখন পাবেন তখন সেটা লেনদেন হবে, যেহেতু এখনো পাননি সুতরাং এটা লেনদেন নয়। তাহলে 23 তারিখের এই ঘটনাটিও আমাদের এখানে আসবে। ব্যাংকের ঋণের জন্য আবেদন 6 লক্ষ টাকা। দেখি আরো কিছু আছে কিনা। 29 তারিখে যন্ত্রপাতি ও কম্পিউটারের অবচয়, এটা লেনদেন। সুতরাং আমরা এখান থেকে শুধু দুটি ঘটনাই পেয়েছি যেগুলো লেনদেন নয়। তাহলে এই দুটো ঘটনার যোগফল হচ্ছে 6 লাখ যোগ 6 লাখ সমান হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে আমাদের করণীয় ক এর উত্তর আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ হচ্ছে 12 লক্ষ টাকা।
এখন দেখি খতে কি বলেছেন। হিসাব সমীকরণের একটি টেবুলার বিবরণী প্রস্তুত করো। একটা টেবুলার বিবরণী আমাদেরকে তৈরি করতে বলছে, অর্থাৎ ছকের মাধ্যমে আমাদেরকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে। তবে এখানে সবগুলো লেনদেন তারা নিতে বলেনি, শুধু কি কি বলছে দেখি আমরা। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ এবং 29 তারিখের লেনদেনগুলো নিয়ে আমাদেরকে এই টেবুলার বিবরণীটি তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে এক তারিখে কি ছিল দেখি। 2016 সালের মে মাসের 1 তারিখে নগদ 1,50,000 টাকা, 50,000 টাকার যন্ত্রপাতি এবং 40,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে এখানে আমরা 3টা সম্পদ পেলাম। একটা হলো নগদ 1,50,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা এবং কম্পিউটার। কম্পিউটারকে আমরা সরাসরি কম্পিউটার লিখবো না আমাদের টেবিলে, আমরা গত ক্লাসেও দেখেছি কম্পিউটারকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে উপস্থাপন করি। তাহলে আমরা মে মাসের 1 তারিখ থেকে আমরা 3টা সম্পদের নাম পেলাম এবং এই 3টার যে যোগফল হবে সেই যোগফলটি মালিকানা সত্ত্ব বা মূলধনে যাবে। দেখি তারা কি করেছেন। এই যে হিসাব সমীকরণের টেবুলার বিবরণীর নিম্নরূপ। আমরা গতদিন বলেছিলাম যে তারিখের একটা গড় হবে, যে গড় অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সম্পদের একটা বৃহৎ ঘর হবে আর ওইদিকে অপর পাশে দায় এবং মালিকানা সত্ত্বের একটা ঘর হবে। সেখানে তোমরা মালিকানা সত্ত্বের পরিবর্তে মূলধন লিখতে পারো মালিকানা সত্ত্বের অন্তর্গত হিসেবে। ওকে, তাহলে মে মাসের 1 তারিখে আমরা কি কি পেয়েছিলাম? নগদ 1,50,000, যন্ত্রপাতি 50,000 টাকা এবং অফিস সরঞ্জাম 40,000 টাকা। এই 3টার যোগফলটা চলে যাবে মূলধনের ঘরে। 3টার যোগফল কত? 1.5 লাখ, 2 লাখ, 2,40,000। তাহলে মোট হচ্ছে 2,40,000 টাকা মূলধন তার প্রাথমিক। তাহলে এটা গেল 1 তারিখের ঘটনা। তো 1 তারিখের লেনদেনটি আমরা লেখার পরে তার যে নির্ণয় করব। তাহলে নগদ 1,50,000 ছিল, 1,50,000 থাকবে, যন্ত্রপাতি যা ছিল তাই থাকবে 50,000, অফিস সরঞ্জামও 40,000 টাকাই থাকবে। মূলধন 2,40,000 টাকা হবে। ওকে, এখন আমরা দেখি পরবর্তী লেনদেনটা কি। 3 তারিখের নগদে পণ্য ক্রয় 15,000 টাকা এবং ভ্যাট প্রদান 5%। এখানে খেয়াল করো, তিনি যে পণ্য কিনেছেন শুধু এই পণ্যের দাম হচ্ছে 15,000 টাকা, তার সাথে ওনাকে আরও অতিরিক্ত 5% ভ্যাট প্রদান করতে হবে। তাহলে এই 15,000 টাকার উপর 5% ভ্যাট হিসাব করলে কত আসে? তোমরা হিসাব করে দেখো, 750 টাকা আসবে। 15,000-এর 5% হচ্ছে 750 টাকা। তাহলে তিনি মোট নগদ পরিশোধ করবেন 15,000 প্লাস 750 সমান 15,750 টাকা হবে নগদ। এটা নগদ থেকে বাদ যাবে, অর্থাৎ মাইনাস হবে। এবং এই ভ্যাটের জন্য আমাদেরকে আলাদা একটা ভ্যাট চলতি হিসাব খুলতে হবে বা রাখতে হবে। দেখো তারা সেটা এখানে রেখেছেন। নগদ থেকে 15,750 টাকা মাইনাস করেছেন 3 তারিখে এবং ভ্যাট চলতি হিসাবে তা 750 টাকা যোগ হয়েছে। আর পণ্যের যে অরিজিনাল মূল্য, অর্থাৎ ভ্যাট সারা যে মূল্যটা 15,000 টাকা ছিল, সেটা ক্রয়ের ফলে কারবারের খরচ বৃদ্ধি পেয়েছে। আর আমরা গত ক্লাসেও বলেছি, আজকেও বলছি, খরচ বৃদ্ধি পেলে মূলধন থেকে সেটা মাইনাস হবে। এই জন্য মূলধন থেকে সেখানে 15,000 টাকা বিয়োগ করা হয়েছে। আর মন্তব্যের কলামে যে আমরা গত দিনে বলেছিলাম যে এই লেনদেনগুলোর প্রভাব মূলধনের ঘরে পড়ে, সেগুলোর জন্য আমরা মন্তব্য লিখব। তো এটার প্রভাব মূলধনের ঘরে পড়েছে, সেজন্য আমরা এখানে মন্তব্য কলামে লিখেছি যে পণ্য ক্রয় বাবদ।
তারপরে 9 তারিখে 9 তারিখের লেনদেনটি কী ছিল? এই যে 9 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা এবং এর বহন খরচ প্রদান করা হলো 500 টাকা। আমরা জানি আমরা যখন কোনো সম্পদ কিনি কারবারে ব্যবহার করার জন্য, তখন এই সম্পত্তি কিনে আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত যত প্রকার খরচ হবে সবগুলো খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখানে বহন খরচ 500 টাকা পরিশোধ করা হয়েছে, এটাও পণ্যের যন্ত্রপাতির ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যাবে। তাহলে যন্ত্রপাতির মোট মূল্য হবে 20,000 যোগ 500 অর্থাৎ 20,500 টাকা। তাহলে কি হবে? এই লেনদেনের ফলে একদিকে আমাদের যন্ত্রপাতি বাবদ সম্পদ বাড়বে, অন্যদিকে যন্ত্রপাতির মূল্য পরিশোধ বাবদ আমাদের নগদ টাকা কমবে। দেখি আমরা কি করেছি তারা। এই যে দেখো, মে মাসের 9 তারিখে নগদ থেকে মোট 20,500 টাকা বাদ দেওয়া হয়েছে এবং যন্ত্রপাতি বাবদ 20,500 টাকা যোগ করা হয়েছে। তাহলে এই লেনদেন পরবর্তী যেটা আমরা দেখি কত হয়, 1,34,250 থেকে 20,500 বাদ দিলে থাকলো 1,13,750 টাকা নগদে। যন্ত্রপাতি আগে ছিল 50,000, এখন হয়েছে আরও 20,500, মোট হবে 70,500। অফিস সরঞ্জাম যা ছিল তাই থাকবে এবং বাকি সবগুলো হিসেবে যা ছিল তাই থাকবে, কারণ বাকিগুলোতে এই লেনদেনের প্রভাব পড়েনি। এখন আসো 9 তারিখে। 9 তারিখ আমরা করেছি। এখন 29 তারিখে যন্ত্রপাতি ও কম্পিউটার অবচয় হলো যথাক্রমে 40,000 টাকা, 4,000 টাকা ও 10,000 টাকা। আমরা জানি অবচয় হচ্ছে অনগদ লেনদেন বা খরচ। তাহলে এই অবচয়ের ফলে আমাদের একদিকে কারবারের খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমাদের যন্ত্রপাতি এবং কম্পিউটার বাবদ যে সম্পদ আছে সেই সম্পদের মূল্য হ্রাস পাবে। তাহলে আমরা সেটা বসাই। আচ্ছা, সেখানে আমি আর একটা কথা তোমাদেরকে ইতিমধ্যে বলে ফেলি। এই অবচয় ধার্য করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সরাসরি আমরা অবচয়টাকে সম্পদ থেকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ সম্পদের এগেনস্টে আমরা সরাসরি অবচয়কে চার্জ করতে পারি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি সম্পদ থেকে বাদ না দিয়ে আমরা পুঞ্জীভূত অবচয় নামে অথবা অবচয় সঞ্চিতি নামে আরেকটা হিসাব খুলতে পারি, সেটা দায়ের দিকে যাবে। তো এই অঙ্কে তারা সরাসরি সম্পদে চার্জ না করে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি নামে তারা আরেকটা হিসাব দায়ের দিকে খুলেছেন। যেহেতু তারা অবচয় সঞ্চিতি নামে আরেকটা হিসাব খুলেছেন, সেহেতু আমরা এই অবচয় বাবদ যে খরচগুলো হয়েছে সেগুলো আমরা সরাসরি যন্ত্রপাতি বা কম্পিউটার থেকে বাদ দিব না। তবে হ্যাঁ, তোমরা যদি ইচ্ছে করো তাহলে অবচয় সঞ্চিতি নামে আলাদা হিসাব না করলে সরাসরি যন্ত্রপাতি এবং কম্পিউটার থেকে বাদ দিতে পারতে। যাই হোক, দুইটাই সঠিক, তোমরা যে কোনো একটা পদ্ধতিকে অনুসরণ করতে পারো। তো আমরা এখানে এই অঙ্কে যে পদ্ধতিটি অনুসরণ করা হয়েছে আমরা সেটাই দেখছি। তো আমরা বলেছিলাম দুইটা যোগফল হচ্ছে 10 আর 4 14,000 টাকা। তাহলে 14,000 টাকা পুঞ্জীভূত অবচয় নামে আমরা একটা অ্যাকাউন্ট দায়ের দিকে খুলব। অন্যদিকে যেহেতু এটা একটা খরচ, সেটা মূলধন থেকে বাদ যাবে, বিয়োগ হবে এবং মন্তব্যের কলামে আমরা লিখব অবচয় ব্যয়। তো এখানে এই 4টা লেনদেনেরই প্রভাব বা হিসাব বিবরণী টেবিল তৈরি করতে বলা হয়েছিল, আমরা সেটা তৈরি করেছি। এখন আমরা দুই পাশে যোগফলটা নির্ণয় করব। তো এখানে নগদের নিট হচ্ছে 1,13,750, যন্ত্রপাতি 70,500, অফিস সরঞ্জাম 40,000
আর ভ্যাট চলতি হিসাব হচ্ছে 750 টাকা। অন্যদিকে প্রত্যেক হিসাবে তুমি কোনো লেনদেন হয়নি, সুতরাং এটা এখানে কিছু থাকবে না। তোমরা এই ঘটনা দিলেও পারতে। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় নেমে আছে 14,000 টাকা এবং মূলধন বাবদ হবে মোট 2,11,000 টাকা। তোমরা খেয়াল করে দেখো, এই জেরের কলামে তারা পুঞ্জীভূত অবচয়ের জেরটা 14,000 টাকা লিখেনি, এটা তারা ভুল করেছে। তোমরা এখানে ওই জেরের ঘরে 14,000 টাকা দিয়ে দিবে। তাহলে ওই 14,000 এবং 2,11,000 মিলে হবে, ডান পাশে 2,25,000 টাকা হবে। অন্যদিকে বাম পাশে সকল প্রকার সম্পত্তি মিলে তার যোগফল হচ্ছে 2,15,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এই দুই পাশের যোগফল সমান হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে। আর যখন এই দুই পাশের যোগফলটা মিলে যাবে তখনই আমরা বুঝবো যে আমরা অঙ্কে কোথাও গাণিতিক ভুল করিনি, অর্থাৎ আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এখন আমরা গ নাম্বার সমাধান করি। করণীয় গতে বলা হয়েছে জাবেদাভুক্ত করো 12 হতে 21 তারিখের লেনদেনগুলো। তার সবগুলো করতে বলেনি, শুধু 12 থেকে 21 তারিখ পর্যন্ত 1, 2, 3 অর্থাৎ তিনটা লেনদেনের জন্য জাবেদা তৈরি করতে বলছে। তাহলে আমরা দেখি 12 থেকে কি করা হয়েছে। পণ্য বিক্রয় করা হলো নগদে 15,000 টাকা, চেকে 20,000 টাকা এবং ধারে 5,000 টাকা। তাহলে মোট কত টাকা বিক্রয় হলো? 40,000 টাকা। দেখো, নগদান তাহলে ডেবিট হবে 15,000 টাকা, আর চেকের মাধ্যমে বিক্রি করলে আমরা ব্যাংক হিসাব ডেবিট করি 20,000 টাকা এবং বাকিতে বিক্রয়ের জন্য আমরা দেনাদার হিসাবকে ডেবিট করব 20,000 টাকা। আর এই তিনটা মিলে মোট বিক্রয় হচ্ছে 40,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে 40,000 টাকা। আমি আশা করছি তোমরা এটি বুঝতে পারছো, কারণ আমরা গত দিনের আগের দিন আমরা লেনদেনের হিসেবগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হয়। এই তিনটা হিসাবে সম্পত্তিবাচক, কিন্তু তিনটাই ডেবিট হয়েছে এবং বিক্রয় হচ্ছে আয়বাচক নামিক হিসাব। এই আয়বাচক বা আয় বৃদ্ধি পেলে আমরা বলেছিলাম যে ক্রেডিট হয়, এই জন্য এখানে সেটা ক্রেডিট হয়েছে 40,000 টাকা। ঠিক আছে, এখন আমরা 16 তারিখে কি হয়েছে দেখি। ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন করে আনার পথে ছিনতাই হলো। এখানে যে ছিনতাইটা হলো সেটা কিসের টাকা? এটা কিন্তু ব্যক্তিগত টাকা না, এটা আমরা ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট 5 তারিখে খুলেছিলাম। দেখো, ওই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলেছিলাম 2,000, সেই টাকাটা পথে ছিনতাই হয়ে গেছে। তাহলে এই ক্ষতিটা কারবারেরই ক্ষতি এবং এটাকে আমরা বিবিধ ক্ষতি হিসেবে হিসাবভুক্ত করব। তাহলে যেহেতু এটা ক্ষতি, আমরা আগেই বলেছিলাম ক্ষতি বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে বিবিধ খরচ হিসাব হবে ডেবিট। আর যেহেতু টাকাটা ব্যাংকের হিসাব থেকে খোয়া গেছে, তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট 2,000 টাকা। দেখো এখানে কি করেছে তারা, বিবিধ ক্ষতি হিসাব 2,000 টাকা ডেবিট করেছে এবং তারা নগদান হিসাবকে ক্রেডিট করেছে 2,000 টাকা। আমরা দেখি সেটা আবার কি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি তখন উত্তোলন করার সময় আমরা যদি আমাদের নগদান বইয়ে সেটা হিসাবভুক্ত করে থাকি, তাহলে এই উত্তোলনের জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবং যদি আমরা সেই জাবেদাটা আগে দিয়ে থাকি, তাহলে এখন যে ক্ষতি হয়েছে 2,000 টাকা, সেই ক্ষতিটা আমার নগদ থেকে বাদ যাবে। আর যদি আমরা এইটার জাবেদা ইতিমধ্যে না দিয়ে থাকি, উত্তোলনের জাবেদা আমরা ইতিমধ্যে না দিয়ে থাকি, তাহলে আমরা সেটা নগদান থেকে বাদ যাবে না, সেটা বাদ যাবে ব্যাংক হিসাব থেকে। তো এখানে কিন্তু আমাদেরকে কিছু বলে নাই যে আমরা উত্তোলন পরবর্তী নগদান বইতে সেটা হিসাবভুক্ত করেছিলাম অথবা করেছিলাম না। তাই এটা তারা
অ্যাজাম্পশনের ভিত্তিতে ধরে নিয়েছে যে আমরা টাকাটা উত্তোলন করার পর নগদান বই আমরা সেটা হিসাবভুক্ত করেছিলাম, সেই জন্য তার নগদান বই থেকে টাকাটা বাদ দিয়েছে, ছিনতাইয়ের টাকাটি। আর তোমরা যদি মনে করো যে না আমরা ইতিমধ্যে নগদান বইতে সেটা অন্তর্ভুক্ত করি নাই এখনও, তাহলে নগদান বইতে অন্তর্ভুক্ত করার দরকার নেই। তোমরা সেটা সরাসরি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট নামে জাবেদাভুক্ত করতে পারবে। আমি আশা করছি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এটা যেহেতু তারা অনুমান বা অ্যাজাম্পশনের ভিত্তিতে হিসাব করেছে, প্রশ্নের মধ্যে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই, তাহলে আমরা এখানে নগদান হিসাব বা ব্যাংক হিসাব যে কোনোটাই আমরা দিতে পারবো। আমরা নিচে নোট লিখলেই হবে আমরা কি মনে করেছিলাম। তারপর 21 তারিখে টেলিফোন বিল 12,000 টাকা এবং গ্যাস বিল টেলিফোন বিল 1200 টাকা এবং গ্যাস বিল 600 টাকা, অর্থাৎ মোট 1200 টাকা এর বিল পাওয়া গেল, যার অর্থ এখনো পরিশোধ করা হয়নি। তার মানে একদিকে আমার খরচ হয়ে গেছে, অন্যদিকে আমি এই খরচের টাকা এখনো পরিশোধ করিনি। তাহলে এই লেনদেনের ফলে একদিকে আমার খরচ বৃদ্ধি পাবে, অন্যদিকে দায় বৃদ্ধি পাবে। তাহলে টেলিফোন বিল এবং গ্যাস বিলকে আমরা একসাথে বলতে পারি সেগুলো হচ্ছে উপযোগ খরচ। তাহলে দুইটির যোগফল হচ্ছে 1800 টাকা, সেটা জাবেদাভুক্ত করব। উপযোগ খরচ ডেবিট 1800 টাকা, এবং যেহেতু এটা এখনও পরিশোধ করা হয় নাই, সুতরাং বকেয়া উপযোগ খরচ হিসাব হবে ক্রেডিট 1800 টাকা। তো এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে এই সমস্যাটি সমাধান করা হয়েছে। তো তোমরা একই রকম সমস্যা তোমাদের বই থেকে বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা আমি যা বলছি তা প্রয়োগও করতে পারবে না, মনেও রাখতে পারবে না। এবং যেহেতু তোমাদের এখন সরাসরি ক্লাস হচ্ছে না, সেহেতু প্রতিষ্ঠানের সাথে তোমাদের শিক্ষা সম্পৃক্ততা এখন কম। তোমরা নিজেরাই বাসায় বসে বসে বেশি বেশি পড়তে হবে। ক্লাস যদিও এখন হচ্ছে না, কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা যে যথাসময়ে হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ তোমাদেরকে মনে মনে প্রস্তুতি রাখতে হবে, আমাদের ক্লাস কলেজে হোক বা না হোক, কলেজ খুলুক বা না খুলুক, আমাদের পরীক্ষা যথাসময়ে হবে। সুতরাং প্রস্তুতি আমাদেরকে নিজ দায়িত্বেই সম্পূর্ণ করে রাখতে হবে। তো আমি আশা করছি তোমরা সেটা করবে, আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসটি শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।